ঋষি বৈভৃষ্ঠা প্রাণনাথ কুলাচার্য বৈদিক জ্যোতিষশাস্ত্রে পণ্ডিত ছিলেন। কথিত আছে ঋষি বৈভৃষ্ঠা প্রাণনাথ কুলাচার্যের নাম অনুসারে ব্যক্তি এবং বাসস্থানের সদৃশ্য এবং বৈসাদৃশ্যের সূক্ষ্মাতি সূক্ষ্ম এই বিচার পদ্ধতির যে শাস্ত্র তাকে বাস্তুশাস্ত্র বলা হয়। এই বৈভৃষ্ঠা কথা থেকে কিন্তু বাস্তু কথাটি এসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ঋষি বৈভৃষ্ঠা প্রাণনাথ কুলাচার্য এই শাস্ত্রটি লিখতে লিখতে প্রতিটা ছত্রে একটা কথা লিখে গিয়েছিলেন, বৈভৃষ্টাং শুচিতা সৌচিব্য ভবতু। তার অর্থ হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করার শাস্ত্র। শাস্ত্রের শেষে যে এই ঋষি বৈভৃষ্ঠা প্রাণনাথ কুলাচার্য লিখলেন, জানি নীলতি ভাইরুসকাম মাইরুরিকাইত হামতিটা, আজ পর্যন্ত এই লাইনটির অর্থ কিন্তু জানা যায়নি। অথচ বাস্তুশাস্ত্র সম্পর্কে সবচেয়ে ইম্পর্টেন্ট এই লাইন, এটা কিন্তু সাধারণভাবে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সমাজ মনে করে। পিটার আলবার্ট কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির স্রষ্টা বলা হয়। সর্বপ্রথম আমরা কেন্দ্র মানে কি জানি, 1 4 7 10। বারবার ধরে আমি ক্যালকুলেশনের সময় বলি, দেখবেন মঙ্গলকে কেন্দ্র ধরে 1 4 7 10। এই 1 4 7 10 সর্বপ্রথম কে সৃষ্টি করেছিলেন জানেন? বাস্তব্য চূড়াকুলমণি। তার বৈবাং স্তুতি নিপাতং কৃত্তয়ার মধ্যে কিন্তু এই 1 নাম্বার ঘর, 4 নাম্বার ঘর, 7 নাম্বার ঘর, 10 নাম্বার ঘরকে কিন্তু তিনি সর্বপ্রথম কেন্দ্রের সূচনা করেছিলেন। তিনি যে 12টি ঘর ছিল, 12টি ঘরকে এই শাস্ত্রতে তিনি যে বাস্তুশাস্ত্র যাকে বলা হচ্ছে, এইটি গণনা করার জন্য 12টি ঘরের 12টি নাম দিয়েছিলেন। প্রথম ঘরকে নাম দিয়েছিলেন এওরিথিস সোয়াইটোস্ট্রিং, এওরিথিসোয়াইটোস্ট্রিং। দ্বিতীয়ত নৈবৃত্তাঙ্করণিস্যং, তৃতীয়ত শৈচিব্যংশৌ, চতুর্থ তৈকুচুমার্জং, 5 নাম্বার ঘর আত্তুর চার্জং, 6 নাম্বার ঘর ঐশিবক্কম, 7 নাম্বার ঘর স্না আও আর্জং, 8 নাম্বার ঘর কৃষৌ তুম্বানিং, 9 নাম্বার ঘর ধৃতিব্য সুবিন্যাং, 10 নাম্বার ঘর চুত্রী বর্গংশু, 11 নাম্বার ঘর দৈত্যং, আর 12 নাম্বার ঘর দিব্যায় শীর্ষ। এইবার জানতে হবে বাস্তু কথার অর্থ কি। বাস্তুকে যদি আমরা গাব্বাং স্তুতি মতে ভাঙি, তাহলে ব প্লাস আ প্লাস উন্তেস্ত প্লাস তৎ প্লাস সূচি, অর্থাৎ আমার আধার স্থল। আর দোষকে যদি আমি খণ্ডন করি, তাহলে দৎ প্লাস ইস প্লাস পেটকাডামোদেনস্য প্লাস অসন্ত, অর্থাৎ আমার যাপনের পক্ষে খারাপ। তাহলে বাস্তুদোষ কথার অর্থ হচ্ছে আমার আধার স্থল, যা আমার যাপনের পক্ষে খারাপ। নমস্কার। বাস্তুশাস্ত্রের আজকের এই অনুষ্ঠানে আমি আজ আলোচনা করব শোবার ঘর অর্থাৎ শয়ন কক্ষ। আর্য ঘোষ দুধ বিপণন কর্মে যুক্ত ছিলেন। সনাতনী বৈবাহিক প্রথা তখনও চালু হয়নি। নারীর কপাল ফাটিয়ে নিজের করার রীতি ছিল, অর্থাৎ একে কেবল আমি ভোগ করতে পারবো। পরিবারে 6 জন সদস্য, পর্ণকুটিরে থাকে আর্য ঘোষ। আর্য ঘোষ ভোগের জন্য নারীর অধিকার তো লাভ করল, কিন্তু এত সদস্যদের মাঝে তাকে ভোগ করতে সক্ষম হচ্ছিল না। মনোকষ্টে ভোগে এই আর্য ঘোষ। একদিন মাঠে তার গরুটিকে ষাঁড়ের নিকট নিয়ে গিয়ে তাদের সামনে দাঁড়িয়ে পশুদের সঙ্গম দেখতে প্রাণ চায় তার। ষাঁড়টি গরুটির গলা চেটে দূরে সরে দাঁড়ায় ও ভোঁস ভোঁস আওয়াজ করতে থাকে। আর্য ঘোষ অত্যন্ত সতর্কভাবে একটি বটবৃক্ষের পেছনে লুকিয়ে আড়ালে কি হয় লক্ষ্য করতে থাকে। ফাঁকা শূন্যস্থান দেখে ষাঁড়টি গরুটির দিকে এগিয়ে যায়। প্রথমে গলা চাটে, তারপর ধীরে ধীরে সঙ্গমে লিপ্ত হয়। আর্য ঘোষের মাথায় বুদ্ধি খেলে যায় তা দেখে। বোঝে সঙ্গমের জন্য ফাঁকা নির্জন স্থান প্রয়োজন। গৃহে ফিরে আসে। পর্ণকুটিরের পাশে ছোট্ট একটি কুটির বাঁশ, পল্লব অর্থাৎ পাতা এবং মাটি দিয়ে তৈরি করে, কেবল সঙ্গম স্থান হিসেবে। বৃষ্ট সম্প্রদায় জাত এই মানুষেরা সঙ্গমকে সৈয়র্ণ বলতো।
সঙ্গম কক্ষ, সেখান থেকে শৈয়র্ণ কক্ষ, সেখান থেকে আজকের শয়ন কক্ষ অর্থাৎ শোবার ঘর। শয়ন কক্ষকে যদি আমরা ভাঙি তাহলে স্ত্রী প্লাস আয়ত প্লাস তৎ প্লাস আ প্লাস আয়ন প্লাস বিসর্গ অর্থাৎ রিপু নিবৃত্তিকরণ স্থান। রিপু নিবৃত্তিকরণ স্থান। ডাক্তার দেবাশিস পট্টনায়কের মতে রিপু নিবৃত্তির অর্থ বিশ্রাম, যৌনতা নয়। ডক্টর দেবযানী চট্টোপাধ্যায়ের মতে যৌনতার নির্দিষ্ট কক্ষ বলতেই আমরা শয়ন কক্ষকে বুঝি। ডক্টর তারক রায়চৌধুরীর মতে শয়ন কক্ষ বাস্তুশাস্ত্র মতে যেহেতু বাড়ির অন্দরে হয় অর্থাৎ ভেতরে হয়, তাই তা বিশ্রামের সাথে যৌনতারও স্থান। শয়ন কক্ষের কিছু নিয়ম আমি বলছি, যেগুলো মূল এবং প্রধান নিয়ম। শয়ন কক্ষে বিছানাতে যখন আমরা শোবো খালি গায়ে শুতে নেই। দ্বিতীয়, খাটের মুখোমুখি আয়না রাখতে নেই। তৃতীয়ত, আয়না দেওয়া আলমারি শোবার ঘরে রাখতে নেই। চতুর্থ, খাটের নিচে মানুষ ঢোকার মতন জায়গা কিন্তু রাখতে হয়। 5 নম্বর, গৃহপালিত পশুকে নিয়ে খাটে কখনো শুতে নেই। 6 নম্বর, সন্তানকে নিয়ে স্বামী স্ত্রী শুলে কোনোভাবেই কিন্তু সেই বিছানায় সঙ্গম করতে নেই। 7 নম্বর, বিছানায় কেউ শুলে, বিছানায় যদি কেউ শোয় তাহলে কিন্তু মাটিতে কাউকে শুতে নেই। 8 নম্বর, শোবার ঘরের এসি চালালে, শোবার ঘরের এসি চালালে পাখা অবশ্যই কিন্তু চালাতে হয়। 9 নম্বর, বিছানায় বসে খেতে নেই, বিছানায় বসে কিন্তু নেশা করতে নেই। 10 নম্বর, বিছানায় বসে ধ্যান করতে নেই। 11 নম্বর, এই শোয়ার ঘরে কখনো লাল আলো জ্বালতে নেই। এখন খালি গায়ে শুতে নেই কেন? গৃহের কার্বন ডাই অক্সাইড দেহের লিনতাপের অক্সিজেনের সাথে মিশে কার্বন অক্সাইড জেন্টিক ফ্লোরাইড সৃষ্টি করে অর্থাৎ CO2J4F9 কার্বন অক্সাইড জেন্টিক ফ্লোরাইড সৃষ্টি করে। এর ফলে খালি গায়ে যদি আমরা শুই তাহলে এনার্জি লেভেল কমে যায়, রক্ত চলাচল ডিসঅর্গানাইজড হয়ে পড়ে। তাই জন্য শয়ন কক্ষের বিছানাতে কখনো খালি গায়ে শুতে নেই। খাটের মুখোমুখি আয়না রাখতে নেই। কেন রাখতে নেই? ত্রিরশ্মি বিক্রিয়া সৃষ্টি করে ClB2 ক্লোরিক লাইকোবার্নাট ফ্লোরিক অক্সাইড ClB2। মানুষের শরীরের মধ্যে থাকে A2TO4 অ্যান্টিক্লোরাইড থাইরোট্রপিন অক্সাইড। এইবার ক্লোরাইড লাইকোবার্নাট ফ্লোরিক অক্সাইড অর্থাৎ ClB2 আর A2TO4 অ্যান্টিক্লোরাইড থাইরোট্রপিন অক্সাইড মিলিত হয়ে গিয়ে T9CO3 অর্থাৎ থাইরোট্রপিক ক্লোরাইড অক্সাইড সৃষ্টি করে। সুতরাং তার ফলে কিন্তু নার্ভ, কনফিডেন্স এবং যৌন রসে হানি হয়। কতটা বৈজ্ঞানিক ব্যাখ্যা ভাবা যায়? আয়না দেওয়া আলমারি শোয়ার ঘরে রাখতে নেই কেন? অ্যান্টিক্লোরাইড থাইরোট্রপিন অক্সাইড অর্থাৎ যেটা আমাদের দেহের মধ্যে আছে, আমি যখন আলমারি খুলতে যাচ্ছি আমার দেহের মধ্যে এই A2TO4 যখন রিফ্লেক্ট হচ্ছে অর্থাৎ A2TO4 প্লাস A2TO4 হয়ে যাচ্ছে, তখন কিন্তু কার্বন নাইট্রো অক্সাইডের সৃষ্টি হয়। হ্যাঁ, CN9O3 কার্বন নাইট্রো অক্সাইডের সৃষ্টি হয়। তার ফলে আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু শ্বাস প্রশ্বাসে বিঘ্ন ঘটে। খাটের নিচে মানুষ ঢোকার মতন জায়গা রাখতে হয় কেন? তার কারণ সাধারণত দরজা জানলা দিয়ে যে ময়লা ঢোকে হাওয়ার সাথে মিশে তা খাটের নিচে জমে, অক্সিজেনের সাথে মিশে কার্বন ডাই অক্সাইড নাইট্রেট ক্লোরাইড CON12C3 সৃষ্টি করে, যা কিন্তু বিষক্রিয়া সৃষ্টি করে। তাই জন্য দিনে একবার খাটের নিচে ঢুকে ময়লা পরিষ্কার করা বাধ্যতামূলক। গৃহপালিত পশুকে নিয়ে খাটে শুতে নেই। কেন শুতে নেই?
অ্যান্টি নাইক্লোরাইট অক্সাইড অর্থাৎ AN5OC9 পশুদের দেহ থেকে বাষ্পের আকারে বেরোয়। কেন বেরোয়? তার কারণ পশুরা কিন্তু প্রত্যহ স্নান করে না, আর পশুরা কিন্তু ঘামে না। আমাদের শরীরের মধ্যে অ্যান্টিক্লোরাইড থাইরোট্রপিন অক্সাইড A2TO4 যখন অ্যান্টি নাইক্লোরাইট অক্সাইডের সাথে যুক্ত হয় তখন থাইরোট্রপিন ক্লোরিক কার্বক্সাইড সৃষ্টি করে TC7CO4। এর ফলে মানুষের লোহিত কণিকাকে কিন্তু নষ্ট করে দেয়, রক্তজনিত ইনফেকশন কিন্তু সৃষ্টি হয়। সন্তানকে নিয়ে স্বামী স্ত্রী যখন শোয়ে 10 বছরের কম সন্তানকে নিয়ে, তখন সন্তান ঘুমিয়ে পড়লে সেই বিছানায় কিন্তু সঙ্গম করতে নেই। কেন? কাম রসের মধ্যে TS2B থাইরয়েড স্টিমুলেটিং বার্নার্ড ক্লোরাইড থাকে, সন্তানের মাথার মধ্যে কিন্তু T4 টেট্টো আয়োডোথাইরোনিন থাকে। সুতরাং যখন তারা এই সন্তানকে পাশে, ঘুমন্ত সন্তানের পাশে যখন তারা সঙ্গম করে, তখন থাইরয়েড স্টিমুলেটিং বার্নার্ড ক্লোরাইড ভাইব্রেশনের মধ্যে দিয়ে টেট্টো আয়োডোথাইরোনিনের সাথে কিন্তু সংযুক্ত হয়, এবং তার ফলে অজান্তেই মানসিক বিকাশে কামপ্রবণতার সৃষ্টি হয় সেই শিশুটির, হার্ট দুর্বল হয়ে যায় সেই শিশুটির, এবং বিকৃত যৌন আবেদনকে অজান্তেই কিন্তু স্বীকৃতি দিয়ে ফেলে সেই শিশুটি। বিছানায় যদি কেউ শোয়, আমি ধরে নিলাম ক্যামেরাম্যান স্যার বিছানায় শুয়ে আছে, আমি মাটিতে শুয়ে আছি। যদি ক্যামেরাম্যান স্যার বিছানায় শোয় তাহলে কিন্তু আমি মাটিতে শোবো না, কখনোই শোয়া উচিত নয়। কেন নয়? তার কারণ শয়নকক্ষে বাতাস 4টি স্তরে থাকে। প্রথম স্তরটি হচ্ছে AO9 অ্যান্টিলিউকো অক্সিজেন, দ্বিতীয় স্তরটি হচ্ছে কার্বোলিউট্রেট অক্সিজেন Cl2O4, তৃতীয় স্তরটি হচ্ছে নাইট্রেট অক্সিফ্লোরাইড NO9, আর চতুর্থ স্তরটি অর্থাৎ মাটির স্তরটি হচ্ছে বাইকার্বলিক কার্বক্সাইড BCO4। আমাদের শরীরের মধ্যে অ্যান্টিক্লোরাইড থাইরোট্রপিন অক্সাইড A2TO4 যখন বাইকার্বলিক কার্বক্সাইডের সাথে যুক্ত হয় তখন কিন্তু বাতাসে দূষিত অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়। আবার অ্যান্টিক্লোরাইড থাইরোট্রপিন অক্সাইড A2TO4 যখন এই যে বিছানার স্তরের বায়ুর সাথে যখন মেশে, এই যে নাইট্রেট অক্সিফ্লোরাইডের সাথে NO9 এর সাথে, তখন কিন্তু অতিরিক্ত তাপ নিয়ন্ত্রিত হয় ও অক্সিজেন সৃষ্টিতে কিন্তু সাহায্য করে। তাই জন্য কেউ যদি বিছানাতে শোয়ে তাহলে সেই ঘরে কিন্তু কখনো মাটিতে কাউকে শুতে নেই। শোয়ার ঘরে এসি চললে অবশ্যই পাখা চালানো উচিত। কেন উচিত? এটা কিন্তু শোয়ার ঘরে মাস্ট। কেন উচিত? এসি থেকে যে বাতাস নির্গত হয় তা নাইট্রেট অক্সফ্লোরাইড সৃষ্টি করে অর্থাৎ N2OF9, যা জীবাণু সৃষ্টি করে, ত্বকের ক্ষতি করে, হার্ট দুর্বল করে। কিন্তু পাখা NS3FL9 অর্থাৎ অক্সফ্লোরিড অক্সিট্রেট সৃষ্টি করে, যা জীবাণু রোধ করে, ত্বকের ক্ষতি থেকে রোধ করে, হার্টকে সঠিক রাখতে সাহায্য করে। এরপর আমি বলবো বিছানায় খেতে নেই, খাবার কখনো বিছানায় খেতে নেই, বা বিছানায় বসে কখনো কিন্তু নেশাও করতে নেই। তার কারণ খাদ্যকণা শুকিয়ে গেলে AN4A43O2 অ্যাড্রিনোফসফেট অক্সাইড সৃষ্টি করে, যা কিন্তু জীবাণু সৃষ্টিতে সক্ষম। বিছানায় বসে কখনো ধ্যান করতে নেই। আমরা অনেকেই কিন্তু প্রাণায়াম, ধ্যান সন্ধেবেলায় হোক বা যে কোনো সময় হোক বিছানায় বসে করি, কখনোই নয়। ধ্যানের ফলে দেহ থেকে ক্লোরি অক্সাইড থাইরোট্রপিন নির্গত হয় CO7TN9। এর ফলে মানুষ ইন্টারনাল স্ট্রং হয় ও নিজেকে কনসেন্ট্রেট করতে পারে। বিছানা থেকে অ্যান্টিনাইট্রেট ফ্লোরিড AN5CL9 বাষ্পের আকারে কিন্তু ক্লোরি অক্সাইড থাইরোট্রপিনের সাথে মিশে গিয়ে ক্লোরি কার্বন ডাইফ্লোরিডের সৃষ্টি হওয়ায় মানুষ মানসিকভাবে কিন্তু বিভ্রান্ত হয়ে যায়, ফ্লাকচুয়েশন তার মধ্যে চলে আসে, ফ্লাকচুয়েটেড হয়ে যায় যদি এই বিছানায় বসে ধ্যান করে। তাই জন্য বিছানায় বসে কখনোই কিন্তু ধ্যান করা উচিত নয়। ধ্যান সবসময় কিন্তু মাটিতে একটি আসন বিছিয়ে, এমনি খালি মাটিতেও করা উচিত নয়, মাটির মধ্যে আসন বিছিয়ে পূর্ব দিকে মুখ করে অথবা বায়ুকোণের দিকে মুখ করে কিন্তু ধ্যান করতে হয়। লাল আলো শোবার ঘরে জ্বালতে নেই। লাল আলোর রশ্মির মধ্যে থাকে ক্লোরিড নাইট্রিন ফসফেট CNK3
FOS8, এই ক্লোরিন নাইট্রেট ফসফেটের ফলে কিন্তু মনের একাগ্রতা নষ্ট হয়, শরীরের রক্ত চলাচল অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, চোখের পক্ষেও কিন্তু খারাপ। তাই জন্য সবসময় মাথায় রাখতে হয় শোয়ার ঘরে কিন্তু আমরা সবুজ আলো জ্বালবো, কখনোই কিন্তু আমরা লাল আলো জ্বালবো না। এবার একটা প্রশ্ন আসতে পারে, আমি যে শোবো, বিছানায় যে শোবো, বিছানায় যে শয়ন করব, কোন দিকে আমি মুখ করে শয়ন করব, আমার মাথাটা কোন দিকে দেব? এক্ষেত্রে কিন্তু মাথায় রাখা প্রয়োজন আমার রাশি নয়, আমার লগ্ন বলে দেবে আমি কোন দিকে মাথা দিয়ে শোবো, এবং সেটা আমার শরীরের পক্ষে, মনের পক্ষে কিন্তু স্বাস্থ্যকর এবং ভালো। বৃষ লগ্ন, সিংহ লগ্ন, ধনু লগ্ন এবং মীন লগ্ন, এই বৃষ, সিংহ, ধনু, মীন লগ্নের জাতক জাতিকারা পূর্ব দিকে মাথা করে কিন্তু শোবে। মেষ লগ্ন, বৃশ্চিক লগ্ন, কুম্ভ লগ্ন, আবার বলছি মেষ লগ্ন, বৃশ্চিক লগ্ন, কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কিন্তু পশ্চিম দিকে মাথা করে শোবে। মিথুন লগ্ন, কন্যা লগ্ন, মকর লগ্ন, মিথুন, কন্যা, মকর লগ্নের জাতক জাতিকারা বায়ু কোণে মাথা করে কিন্তু শোবে। আর কর্কট লগ্ন এবং তুলা লগ্ন, অর্থাৎ কর্কট তুলা লগ্নের জাতক জাতিকারা দক্ষিণ কোণে, দক্ষিণ দিকে নয় কিন্তু দক্ষিণ কোণে মাথা করে শোবে। এইবার কয়েকটি নিয়মাবলী যেটা প্রাত্যহিক জীবনে আমরা ইমপ্লিমেন্ট করি, ব্যবহারিক প্রয়োগ করি, সেই কয়েকটা প্রয়োগ কিন্তু সঠিক মতন করতে পারলে আমাদের ছকের মধ্যে যে বাস্তুদোষের নেগেটিভিটি সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। কি? প্রতিদিন মোটা লবণ দানা দিয়ে শোবার ঘর কিন্তু মুছতে হবে। প্রতিদিন মোটা লবণ দানা দিয়ে শোবার ঘর কিন্তু মুছতে হবে। শোবার ঘরের ঈশান কোণে একটি মাটির পাত্রের মধ্যে জল, কর্পূর, ফটকিরি এবং কাগজি লেবুর রস রেখে দিলে গৃহের অশুভত্ব কিন্তু নষ্ট হয়ে যায়। শোবার ঘরের দেওয়ালে দেবাদিদেব শিব ঠাকুরের ছবি থাকলে আত্ম অহংকারের কিন্তু বিনাশ হয়। এটা কিন্তু আপনারা মানে হাতে না হাতে ফল পাবেন যে আমাদের শোবার ঘরে যদি শিব ঠাকুরের ছবি থাকে তাহলে আমি সব, আমি মারাত্মক, আমি বিরাট কাজ করি, আমি মহান, আমি সব জানি, এই আত্মগরিমা, আত্ম অহংকার কিন্তু নষ্ট হয়ে যায়, বিনাশ হয়ে যায়। শোবার ঘরের দেওয়ালে উগ্র দেবদেবীর ছবি, হিরো হিরোইন, পাহাড় পর্বত বা ঘোড়া ছুটছে বা দেখবেন ওই ঝর্ণা থেকে জল পড়ছে, এই ধরনের ছবি কদাপি কিন্তু লাগানো উচিত নয়, কখনোই কিন্তু লাগানো উচিত নয়। ঘর অন্ধকার করে শোয়া উচিত কখনোই কিন্তু নয়। ঘরের মধ্যে সবুজ জিরো পাওয়ারের আলো জেলে কিন্তু শোয়া উচিত। অন্ধকার করে না শুলে অনেকের ঘুম আসে না, কখনোই নয়। লাল আলো বা অন্য কোনো আলোও নয়, কিন্তু সবুজ জিরো পাওয়ারের আলো অল্প করে জ্বালিয়ে শুলে পরে কিন্তু আমাদের রক্ত চলাচল এবং ভাইব্রেশন অত্যন্ত পজিটিভ হয়। বালিশের নিচে বা বিছানায় মোবাইল ফোন অন রেখে কখনোই কিন্তু ঘুমানো উচিত নয়। বা টিভি দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়বো, বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়বো, কখনো নয়। টিভি দেখে নেব, তারপর আমি ওই শয়ন কক্ষে বিছানার মধ্যে যাব, বা আমি বইটা পড়ে নিলাম, রেখে দিলাম, তারপর আমি ঘুমোতে গেলাম। এটা কিন্তু সবসময় মাথায় রাখা প্রয়োজন। ঘুমন্ত অবস্থায় জল তেষ্টা পেলে গ্লাসে ঢেলে সেই জল খাওয়া উচিত। আলগোচা করে, মানে ঢকঢক করে আমরা যে জল খাই, কখনোই কিন্তু সেই জল খাওয়া উচিত নয়। শোবার ঘরে আমরা যদি ঔষধ রাখি তাহলে কিন্তু ঈশান কোণে রাখা উচিত, কখনোই কিন্তু যেখানে সেখানে ফেলে দেওয়া উচিত নয়। আমরা ওষুধ যে মাথার কাছে রেখে দিলাম, পায়ের কাছে রেখে দিলাম, ড্রেসিং টেবিলে রেখে দিলাম, বা যে কোনো একটা তাকে রেখে দিলাম, কখনো নয়। শোবার ঘরে কিন্তু ঔষধ রাখলে ঈশান কোণে কিন্তু রাখতে হয়। শোবার ঘরে কখনো কিন্তু ফুলের টব রেখে দিলাম, দারুণ দেখতে লাগবে, গন্ধ ছড়াবে, না। ফুলের টব বা অর্কিড কখনো তা দিয়ে কিন্তু শোবার ঘর সাজাতে নেই। শোবার ঘরে মৃত মানুষের ছবির যদি টাঙানো থাকে সেখানে কখনো কাগজের মালা বা শোলার মালা, মানে চেঞ্জ তো আর করতে হবে না, শুধু ময়লাটা পরিষ্কার করলেই হবে, বাস এবার একদম 365 দিন 1 বছর ধরে চলে যাবে, কখনো নয়। শোবার ঘরে মৃত মানুষের ছবি রাখলে সেখানে কখনোই কিন্তু কাগজ বা শোলার মালা তার উপর কিন্তু কখনো চড়াতে নেই। শোবার ঘরের বিছানায় বসে পড়াশোনা বা অফিসের কাজকর্ম কদাপি কিন্তু করা উচিত নয়। শোবার ঘরের ডান পাশে রান্নাঘর যেন কোনোভাবেই না থাকে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আমাদের শোবার ঘরের ডান পাশে রান্নাঘর যেন কোনোভাবেই না থাকে।
সাধারণত আমরা যখন দেখা যায় আজকে ছুটি রয়েছে, সকালবেলা থেকে বিশ্রাম নিচ্ছি বা অবসর নিচ্ছি, সেই সময় কখনোই কিন্তু আমরা বিছানাকে ব্যবহার করব না। আমরা অনেক বনিদি বাড়িতে, আমি চিনি এরকম অনেক বনিদি বাড়িতে ঝ্যাঁটা দিয়ে বিছানা পরিষ্কার করে। বিছানা পরিষ্কারের জন্য ওই নারকেলের ওই ঝ্যাঁটা পাওয়া যায়, ওই নারকেলের দাঁড়ওয়ালা যে ঝ্যাঁটা, সেইগুলো দিয়ে পরিষ্কার করে। বিছানা কখনো কিন্তু ওই ঝ্যাঁটা দিয়ে পরিষ্কার করতে নেই, এবং বিছানার একদম উপরে কিন্তু কখনো সিলিং ফ্যান টাঙাতে নেই। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখা প্রয়োজন। আমরা কিন্তু কেবলমাত্র যখন দুপুরবেলা একটু বিশ্রাম করতে গেলাম বা রাত্রিবেলা শয়নের জন্যই কিন্তু বিছানাটাকে ব্যবহার করব। এর পেছনে হাইজেনিক এবং একদম ফিলোসফিক্যাল এবং সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। শোবার ঘরে একাধিক জানলা অবশ্যই কিন্তু প্রয়োজন, দরজা প্রশস্ত হওয়ার প্রয়োজন। শোবার ঘরে অনেক সময় কিন্তু আমরা এসি চালিয়ে সারাক্ষণ দরজা জানলা সব ক্লোজ করে রাখি, কখনো নয়। আপনি যত বড় লোক বাড়িতে যাবেন তত এই ধরনের নেগেটিভিটি দেখবেন। তাই জন্য তারা দেখবেন শারীরিকভাবে মানসিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। শোবার ঘরে একাধিক জানলা অবশ্যই প্রয়োজন, আর দরজা প্রশস্ত হওয়া প্রয়োজন। মনে রাখতে হবে, জানলা বা দরজায় এক রঙের পর্দা কিন্তু লাগাতে হবে। দরজায় এবং জানলায় ভিন্ন ভিন্ন কিন্তু কখনো কোনো কালার দিয়ে কখনো কিন্তু পর্দা লাগাবেন না। আর সেই পর্দার রং যেন নীল না হয়, কমলা যেন না হয়, পিঙ্ক যেন না হয়, হলুদ যেন না হয়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখা প্রয়োজন। এক বিছানায় 3 জনের বেশি শয়ন করলে ঈশান কোণে প্রত্যেকের কিন্তু মাথা রাখা উচিত। এক বিছানায় 3 জনের বেশি যদি শয়ন করে তাহলে কখনোই কিন্তু পূর্ব দিকে বা যে কোনো দিকে বা এই জায়গাটা সুবিধা হচ্ছে শুয়ে পড়লাম তা নয়। 3 জনের মাথাই যেন ঈশান কোণের দিকে মাথা তারা যেন রাখে এবং তারপর যেন ঘুমোয়। শয়নকক্ষের সাথে সংযুক্ত বাথরুম থাকলে তা অবশ্যই কিন্তু বায়ু কোণে হওয়া দরকার। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আমি আমার শয়নকক্ষে একটা বাথরুম রয়েছে, যেখানে একটা বাথরুম তা কিন্তু নয়। যখন আমি গৃহটি নির্মাণ করব তখন কিন্তু শয়নকক্ষ আমি যেটাকে নির্ধারণ করব তার সাথে সংযুক্ত, এখন কিন্তু একটা সংযুক্ত বাথরুম প্রত্যেকটা ফ্ল্যাটে বা বাড়িতেও করে। সেক্ষেত্রে সেটা কিন্তু সবসময় বায়ু কোণে হওয়া দরকার, অন্য কোনো জায়গায় নয়। কৃত্রিম ফুলমালা ঝিনুক দিয়ে শয়নকক্ষ কিন্তু কখনো সাজাতে নেই। আমরা অনেক সময় শয়নকক্ষটাকে বেশ সুন্দর করে সাজাবার জন্য কি করলাম, কৃত্রিম ফুলমালা দিলাম ঝিনুক দিয়ে। ঝিনুকের যে দেখবেন সুন্দর বলের মতন হয় বা মালার মতন হয়, নানান আকারের হয়, গেলাম টুংটাং আওয়াজ হয়, তা দিয়ে কিন্তু কখনো শয়নকক্ষ সাজাতে নেই। মাথায় রাখবেন, রুদ্রাক্ষ কখনো শয়নকক্ষে রাখতে নেই। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে রুদ্রাক্ষ কখনো কিন্তু শয়নকক্ষে রাখতে নেই। শয়নকক্ষে ড্রেসিং টেবিল আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেখানে সেখানে রেখে দিই, যেখানে ফাঁকা আছে তা নয়। দক্ষিণ পশ্চিম কোণে কদাপি কিন্তু ড্রেসিং টেবিল রাখা উচিত নয়, এবং সেই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সন্ধ্যের পর মহিলা পুরুষ কারোরই কিন্তু মহিলাদের চুল বাঁধতে নেই আর পুরুষদের চুল আঁচড়াতে নেই কখনোই। এটা কিন্তু মাথায় রাখা প্রয়োজন। অনেক শোবার ঘরে যখন আমরা ঢুকি একটা মম গন্ধ বেরোচ্ছে, দারুণ ফার্স্ট ক্লাস গন্ধ বেরোচ্ছে, না। শোবার ঘরে কখনোই কিন্তু মাথায় রাখা প্রয়োজন যে এই শোবার ঘরে কখনোই কিন্তু কৃত্রিম গন্ধে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, সুমিষ্ট গন্ধ বেরোচ্ছে, তা যেন না হয়। কৃত্রিম গন্ধে ভরপুর যেন শোবার ঘর না হয়। আর শোবার ঘরে কখনো কিন্তু ফ্রিজ রাখতে নেই, এটা অবশ্যই মাথায় রাখবেন। শোবার ঘরে কখনোই ফ্রিজ রাখতে নেই। আমরা যখন রাত্রিবেলায় শোবো তখন কালো রঙের পোশাক পরে কোনোভাবেই কিন্তু শোবো না। রাত্রে আমরা যখন শুতে যাচ্ছি তখন কালো রঙের পোশাক পরে আমরা কোনোভাবেই কিন্তু শুতে যাব না। আরেকটা কথা মাথায় রাখতে হবে, শোবার ঘরের পূর্ব দিকে ঠাকুর ঘর থাকা উচিত। আমরা কিন্তু বাড়ির যেখানে সেখানে চালা ঘরে বা যে কোনো একটা ছোট একটা স্পেস আছে ওখানে ঠাকুর ঘর করে দিলাম, কখনোই নয়। শোয়ার ঘরের পূর্ব দিকে কিন্তু ঠাকুর ঘর থাকা উচিত। শিব ছাড়া শোবার ঘরে কোনো দেবদেবীর ছবি রাখতে নেই। শিব ছাড়া শোবার ঘরে আর কোনো দেবদেবীর ছবি রাখতে নেই। আরেকটা কথা বলে আজকের অনুষ্ঠানটি আমি শেষ করব, তা হচ্ছে শোবার ঘরে ঠাকুরের সিংহাসন বা ঠাকুর ঘরের কোনো কিছুই কিন্তু রাখতে নেই। আজকের মতন এইটুকুই। নমস্কার।